আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো, সুস্থ ও নিরাপদ আছেন। আমি শাহিন স্যার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সাধারণ জ্ঞানের আজকের ক্লাসে। সাধারণ জ্ঞানের আজকে আমরা ২১তম ক্লাস করব ইনশাআল্লাহ, যেখানে আমরা আম বিভিন্ন পুরস্কার, বিভিন্ন দেশের রাজধানী মুদ্রা এবং পার্লামেন্ট সম্পর্কে পড়াশোনা করব। আর মুখস্থ অংশে আপনার জন্য থাকবে বিশ্বের উচ্চতম, বৃহত্তম, ক্ষুদ্রতম এই টাইপের যে তমগুলো আছে, যেমন ধরেন আপনাকে পরীক্ষায় এরকম আসে যে বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি, বিশ্বের গভীরতম স্থান কোনটি, বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি, সাগর কোনটি, উপসাগর কোনটি, দীর্ঘতম পর্বত কোনটি, পৃথিবীতে দীর্ঘতম রাত কোনটি, দীর্ঘতম দিন কোন তারিখ, এইভাবে যে বিষয়গুলো আছে এগুলো মাঝে মধ্যে পরীক্ষা আসতে দেখা যায়, তাই একবার দেখে রাখবেন। খুব ছোট্ট একটা টপিক, আর আজকের আলোচনার টপিকও বেশ ছোট। সো মোটামুটি ছোটোখাটো একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই ক্লাস শেষ করে দিব। আর যারা এখনও আমাদের এই অল ইন ওয়ান কোয়েশ্চেন ব্যাংক বইটি কিনেননি, তারা দয়া করে বইটি কিনে ফেলুন। এটা আপনার প্রস্তুতিকে স্ট্রং করার জন্য অনেক বেশি কাজের, অনেক বেশি উপকারী একটা বই। এই বইটি আপনার টেবিলে আরও অনেক বই থাকবে। আপনি চাকরি পেতে হলে আপনাকে যে কোনো একটা বই পড়ে চাকরি হয়ে যাবে, ব্যাপারটা এমন না। অনেক বই থাকবে প্রয়োজনীয়, কিন্তু তার সাথে এই বইটা অবশ্যই যেন সবার টেবিলে থাকে, সেটা নিশ্চিত করবেন। আর টেবিলে শুধু থাকলেই হবে না, বইটা পড়তে হবে, বইটা প্র্যাকটিস করতে হবে প্রচুর। তো আশা করি আপনারা এই দিক নির্দেশনাগুলো ফলো করছেন, মানছেন, সেভাবে পড়াশোনা করছেন। তাহলে ক্লাসে আমরা মূল অংশে প্রবেশ করি। প্রথমেই পুরস্কার এবং সম্মাননা নিয়ে পড়ব। পৃথিবীতে বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ পৃথিবীতে বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার আছে। বাংলাদেশে যে পুরস্কারগুলো আছে সেগুলো আমি বাংলাদেশ অংশে পড়িয়েছি। বিশেষ করে বাংলা একাডেমি পদক, স্বাধীনতা পুরস্কার এবং ২১শে পদক, বাংলাদেশ থেকে এই ৩টি পদক আপডেট পড়তে হয়। আর এছাড়া পৃথিবীতে আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার পদক আছে, তার মধ্যে কয়েকটি পুরস্কার এবং পদক সম্পর্কে আমাদের জানতে হয়, আপডেটেড থেকে শুরু করে বেসিক পর্যন্ত। তার মধ্যে পৃথিবীতে যত ধরনের পুরস্কার সম্মাননা দেয়া হয়, এর মধ্যে সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে আলোচিত গুরুত্বপূর্ণ পুরস্কার হচ্ছে নোবেল পুরস্কার, তাই না? নোবেল পুরস্কার সম্পর্কে শুনিনি এরকম মানুষ মনে হয় না যে চাকরির পরীক্ষা দিচ্ছি, তাই না? কেউ কিছু করলে, এক্সেপশনাল কেউ কিছু করলে আমরা বলি ওকে একটা নোবেল দেওয়া হোক, তাই না? তো নোবেল হচ্ছে পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। পরীক্ষা যদি প্রশ্নটা এভাবে আসে, নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, অপশন থাকলো নোবেল, অপশন থাকলো অস্কার, অপশন থাকলো ম্যাগসেসে, অপশন থাকলো শাখারভ, এরকম অপশন থাকলো, তাহলে অবশ্যই অ্যান্সারটা হবে নোবেল পুরস্কার। পৃথিবীর অন্যান্য সকল পুরস্কারকে নোবেলের সঙ্গে তুলনা করা হয়, ঠিক আছে? যেমন চলচ্চিত্র জগতের নোবেল পুরস্কার বলা হয় অস্কারকে, তারপরে হচ্ছে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয় ম্যাগসেসে পুরস্কারকে। তার মানে নোবেল পুরস্কার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার। তাহলে নোবেলের ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হবে। নোবেল পুরস্কার থেকে দুই ধরনের প্রশ্ন হবে। এক হচ্ছে আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, যে সালে, যে বছরে, ওই বছরে নোবেল পুরস্কার কোন সেক্টরে কে পেয়েছেন সেই আপডেটটা পড়ে নিতে হবে সবসময়। আর বেসিক থেকে কিছু প্রশ্ন থাকবে, যেমন নোবেল পুরস্কার কত সালে প্রবর্তিত হয়, নোবেল পুরস্কারের প্রবর্তক কে, অথবা ডিনামাইট আবিষ্কার করেন কে, অথবা আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন, তার জন্ম কোথায়, কত সালে নোবেল ফাউন্ডেশন গঠিত হয়, কয়টা ক্যাটাগরিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়, এরকম বেসিক কিছু কোশ্চেন অবশ্যই পরীক্ষায় থাকে। তো আমরা আজকে নোবেলের বেসিকটা জেনে নেব এবং আপডেটেডটা অবশ্যই যখন পরীক্ষা দিতে যাচ্ছেন ওই সালেরটা পড়ে ফেলবেন, ঠিক আছে? আর আপডেটেড পুরস্কার পড়ার মধ্যে সবচেয়ে পরীক্ষায় বেশি আসে সাহিত্য, শান্তি, এই দুটো সবচেয়ে বেশি আসে। আর এছাড়াও পদার্থ, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান সেক্টর বিশেষে আসে, তবে সবচেয়ে সাহিত্য আর শান্তি এ দুটি বেশি আসে, এ দুটি ভালো করে পড়বেন। তাহলে নোবেলের ব্যাকগ্রাউন্ডটা জানবো। আমার স্লাইডে একজন মানুষের ছবি দেখা যাচ্ছে, ওনার নাম হচ্ছে আলফ্রেড নোবেল। উনি 1833 সালে
1833 সালে আলফ্রেড নোবেল 21শে অক্টোবর সুইডেনে জন্মগ্রহণ করেন। নোবেল কোথায় জন্মগ্রহণ করেন? সুইডেনের রাজধানী স্টকহোমে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন পদার্থবিদ, তিনি ছিলেন একজন বিজ্ঞানী। তিনি ডিনামাইট নামে এক ধরনের বিস্ফোরক আবিষ্কার করেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, বেসিকের কথাগুলো যাদের জানা নাই, আশা করি দ্বিতীয়বার খুব বেশি পড়া লাগবে না। তাহলে আলফ্রেড নোবেল 1833 সালের 21শে অক্টোবর তিনি সুইডেনের রাজধানী স্টকহোমে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, তিনি ছিলেন একজন ব্যবসায়ী, বিজনেসম্যান। তো তার কারখানা ছিল, ফ্যাক্টরি ছিল। তো তিনি গবেষণা করতে করতে দারুণ একটা জিনিস আবিষ্কার করে ফেলেন, যেটার মাধ্যমে বিস্ফোরণ করলে বিস্ফোরিত হয়ে ডিনামাইট নামক একটা জিনিস আবিষ্কার করেন, যেটার বিস্ফোরণের ফলে পাথর বা শক্ত কোনো বস্তু খুব সহজে ভাঙা যায়। এর সময় রেল লাইন, তারপর হচ্ছে হাইওয়ে, এগুলো নির্মাণ করার সময় যেগুলো পাহাড়ি অঞ্চল, পাহাড়ি দেশ, সেখানে প্রচুর কষ্ট হতো পাথর কাটতে, এবং অনেক ক্ষেত্রে এই পাথর কাটার অভাবে রাস্তায় নির্মাণ করা যেত না। খনি থেকে খনিজ উত্তোলন করা অনেক কঠিন ছিল। সো ডিনামাইট আবিষ্কারের ফলে এই কাজগুলো অনেক সহজ হয়ে গেল। নোবেল খুব তাড়াতাড়ি, নোবেল তাহলে কার নাম? একজন ব্যক্তির নাম। নোবেল খুব তাড়াতাড়ি খ্যাতি অর্জন করলেন এবং প্রচুর সম্পদ অর্জন করলেন ডিনামাইট বিক্রি করে। কিন্তু একটা সময় তিনি খেয়াল করলেন তার আবিষ্কৃত ডিনামাইট মিসইউজ হচ্ছে। তিনি তো মূলত এই কাজগুলোকে, যেমন পাথর কাটা, খনি থেকে খনি উত্তোলন, খনি আবিষ্কার, মাটি উত্তোলন, এগুলোর জন্য তিনি মূলত ডিনামাইট আবিষ্কার করেছিলেন। কিন্তু একটা সময় তিনি দেখলেন যে মানুষের ক্ষতি করতে ডিনামাইট ইউজ করছে। ডিনামাইট দিয়ে মানুষের ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছে। ডিনামাইট দিয়ে মানুষের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এটা দেখে তিনি অনেক ব্যথিত হন, কষ্ট পান এবং চিন্তা করেন যে জিনিস আমি আবিষ্কার করে ফেলেছি, পেটেন্ট বিক্রি করে দিয়েছি, সেটা তো চাইলে আমি ক্লোজ করে ফেলতে পারবো না। ডিনামাইট চাইলে আমি এখন ভ্যানিশ করে দিতে পারবো না। তাহলে আমি আসলে কি করে পৃথিবীর জন্য কোনো ভালো কিছু করে যেতে পারি, এই চিন্তাটা তার মধ্যে আসলো, যেটা আমাদের অনেকেরই সে চিন্তা আসে না। ঠিক আছে? তো তিনি চিন্তা করলেন যে আমি অন্তত আমার যে প্রপার্টি ডিনামাইট বিক্রি করে অর্জন করেছি, তার একটা অংশ আমি দান করে যাব, উইল করে যাব, চ্যারিটি ফান্ডে দিয়ে যাব। এ বলে তিনি তার যত সম্পদ তার 94% দান করে যান। এই দানের, তার এই 94% সম্পদের মূল্য ছিল 31,10,00,000 সুইডিশ ক্রোনা। ক্রোনা হচ্ছে সুইডেনের মুদ্রার নাম। তো সুইডিশ ক্রোনা 31,10,00,000 ওই সময়ে, কোন সময়ে? 1900 সালের আগেই, সেটা 1885 সালে। চিন্তা করতে পারছেন এখন কত মিলিয়ন অর্থ হতো। তো এই পরিমাণ টাকা, তার মোট আয়ের 94% তিনি দান করে যান। এবং এরপরে তিনি মারা যান। 1896 সালে তিনি মারা যান এবং তার মারা যাওয়ার তারিখটা ছিল 10 ডিসেম্বর। এরপর 1900 সালে নোবেল ফাউন্ডেশন গঠিত হয়। এই নোবেল ফাউন্ডেশন, তিনি এই যে নোবেল, আলফ্রেড নোবেল, তিনি তার সম্পত্তি দান করে যাওয়ার সময় ওই উইলে লিখে দিয়ে গেলেন যে আমার এই টাকা, আমার এই সম্পদ থেকে তাদের পুরস্কৃত করা হবে যারা পদার্থে, রসায়নে, চিকিৎসা বিজ্ঞানে, শান্তিতে এবং সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যাদের সাহিত্যের মাধ্যমে পৃথিবীতে ইতিবাচক পজিটিভ পরিবর্তন হবে, পৃথিবীকে তারা ভালোর দিকে নিয়ে যাবে, এই টাইপের সাহিত্যে পুরস্কার দিতে হবে। শান্তি, পৃথিবীতে যুদ্ধ থামিয়ে, যত ধরনের অশান্তি আছে, যুদ্ধ হোক, মানবতা বিরোধী অপরাধ হোক, এগুলো থামিয়ে কেউ যদি শান্তি প্রতিষ্ঠা করতে পারে, তাকে আমার এই সম্পদ থেকে পুরস্কৃত করা হবে। কেউ যদি পদার্থের ক্ষেত্রে এমন কিছু আবিষ্কার করতে পারে, রসায়নে এমন কিছু আবিষ্কার করতে পারে যা পৃথিবীর জন্য পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে, তাহলে তাকে এখান থেকে পুরস্কৃত করা হবে। এমন কোন চিকিৎসা বিজ্ঞানী যার চিকিৎসার মাধ্যমে মানব কল্যাণ হবে, পৃথিবীর উন্নয়ন হবে, এই চিকিৎসক বা চিকিৎসা বিজ্ঞানীকে এখান থেকে প্রাইজ দেওয়া হবে। এভাবে তিনি 5টি ক্যাটাগরি নির্ধারণ করে গিয়ে তিনি সম্পদ দান করলেন এবং একটা সময় 1896 সালে
10ই ডিসেম্বর তিনি মারা গেলেন। 1900 সালে নোবেল ফাউন্ডেশন গঠিত হলো এবং 1901 সাল থেকে পৃথিবীতে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল পুরস্কার প্রদান করা শুরু হলো। ঠিক আছে, এই ঘটনাগুলো আমি আপনাকে ক্রোনোলজিক্যালি সিরিয়ালি বলছি, এগুলো সব লেখা আছে। পড়ে মানে মনে রাখার চেয়ে আমার কাছ থেকে শুনে মনে রাখলে আপনার মনে হয় বেশি উপকার হবে, বেশি মনে থাকবে। তো যাই হোক, 1901 সাল থেকে তাহলে নোবেল পুরস্কার দেওয়া শুরু হলো। নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে আলফ্রেড নোবেলের জন্মভূমি সুইডেন থেকেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আপনাকে এই যে দাগ দিলাম যে জায়গাগুলো, সেগুলো পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 1901 সাল থেকে নোবেল পুরস্কার শুরু হয় এবং নোবেল পুরস্কার ঘোষণার পরে সেটা উইনারদের কাছে হস্তান্তর করা হয় এই 10th ডিসেম্বর, যেই তারিখে তিনি মারা গিয়েছিলেন। তাহলে নোবেল কয়টি ক্ষেত্রে পুরস্কারের ঘোষণা দিয়ে গিয়েছিলেন? এটি একটি কথা। 5টি ক্ষেত্রে, যে 5টি অলরেডি আমি বর্ণনা করেছি আপনার সামনে। 1969 সাল, এইখানে অর্থনীতি বা ইকোনমিক্স নামে আরো একটি ক্যাটাগরি যুক্ত করে নোবেল কমিটি। ওই যে নোবেল কমিটি, নোবেল ফাউন্ডেশন গঠিত হয়েছিল, তারা নোবেল পুরস্কার শুরু হওয়ার 69 বছর পরে এসে আরো একটা নতুন ক্যাটাগরি এর সঙ্গে অ্যাড করলো, যেটা আলফ্রেড নোবেল তার উইলে লিখে যাননি। সেটা হচ্ছে ইকোনমিক্স বা অর্থনীতি। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে আলফ্রেড নোবেল কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কারের ঘোষণা দিয়ে গিয়েছিলেন, তারপরে হচ্ছে 6ষ্ঠ নাম্বার কি, 5টি, 6ষ্ঠ নাম্বার কি, অথবা অর্থনীতি কত সাল থেকে নোবেল পুরস্কারে অ্যাড হয়। এভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। দেখেন, আমরা জানি 1939 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1940, 41 এবং 42 এই 3 বছর, টানা 3 বছর নোবেল পুরস্কার দেওয়া সম্ভব হয়নি। এটিও গুরুত্বপূর্ণ হয়ে গেল। তাহলে বেসিকটা এবার দেখি, নোবেল পুরস্কারের জন্য নোবেল কমিটির কয়েকটি কমিটি আছে। ঠিক আছে, এরা এক একজন এক এক ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করে। খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে কোন কমিটি কি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করে। দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট নোবেল পুরস্কার হচ্ছে শান্তি। এটি প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি, যেটি নরওয়েতে, যার অফিস অবস্থিত, নরওয়েতে অবস্থিত। আমরা জানি নোবেল পুরস্কার দেয়া হয় সুইডেন থেকে, কিন্তু শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কারটা দেওয়া হয় নরওয়ে থেকে। এবার নরওয়ের সরকার কি ওই পুরস্কারের টাকাটা দেয়? না, আলফ্রেড নোবেলের ওই নোবেল ফাউন্ডেশন থেকে আসে, বাট এর অফিসটা নরওয়েতে স্থানান্তর করা হয়েছে, যে কোনো কারণেই হোক। এরপরে দেখেন, পদার্থ, রসায়ন এবং অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স, এই 3টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, যেটি সুইডেনে অবস্থিত। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ নোবেল পুরস্কার হচ্ছে সাহিত্য পুরস্কার, সেটি সুইডিশ একাডেমি প্রদান করে, যেটিও সুইডেনে। প্রত্যেকটাই সুইডেনে, শুধু একটি নরওয়েতে। চিকিৎসায় নোবেল পুরস্কার প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, সুইডেন। এইবার একটি জিনিস খেয়াল করতে হবে, এটা হচ্ছে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স আর এটা হচ্ছে সুইডিশ একাডেমি। এতটুকু এবং এতটুকু দুইটির একই। এবার আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে পদার্থে নোবেল পুরস্কার প্রদান করে কোন কমিটি, রসায়নে অথবা অর্থনীতিতে কোন কমিটি, এইভাবে প্রত্যেকটাই জিজ্ঞেস করতে পারে। শান্তিতে কে দেয়, সাহিত্যে কে দেয়, বিজ্ঞানে কে দেয়, চিকিৎসা বিজ্ঞানে কে দেয়, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। সো আপনাকে মনে রাখতে হবে কে কোন ক্ষেত্রে, মানে কে কোন কমিটি কোন ক্ষেত্রে নোবেল দেয়। একই সাথে 3টা ক্ষেত্রে নোবেল দেয় রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স, এটি। আর শুধু সুইডিশ থাকলে বুঝবেন সেটা সাহিত্যে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা উপমহাদেশের নোবেল বিজয়ীদের কয়েকজনকে মনে রাখতে হবে আমাদের। উপমহাদেশ বলতে কি বুঝেন? উপমহাদেশ এই শব্দটি বলতে বর্তমানে 3টি দেশকে বোঝানো হয়। 1 পাকিস্তান, 2 ভারত, 3 বাংলাদেশ। উপমহাদেশ বলতে 3টি দেশকে একসাথে বোঝানো হয়, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে। এবার উপমহাদেশের নোবেল বিজয়ী মানে কি? উপমহাদেশের নোবেল বিজয়ী মানে এই ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে কারা কারা সে 1901 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত নোবেল পেয়েছেন, সেটাই এখানকার বিষয়।
এখন এখানে আমরা মোটামুটি 12 জনের নাম পাচ্ছি যারা এই ভারতে বা পাকিস্তানে বা বাংলাদেশের নাগরিক নোবেল পেয়েছেন। এই 12 জনের 12 জনকেই আপনার মনে রাখতে হবে না, মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি প্রথম বাঙালি, যিনি প্রথম বাঙালি এবং প্রথম ভারতীয়, উপমহাদেশের বা ভারতের বা বাঙালি হিসেবে তিনি প্রথম যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন 1913 সালে। কিসের জন্য নোবেল পেয়েছিলেন একটু পরে ওটি আলোচনা করছি। এরপরে আপনি মাদার তেরেসাটা মনে রাখবেন। এগুলো আমি সবগুলো দিয়েছি, 12 জন এ পর্যন্ত উপমহাদেশে 12 জন নোবেল পেয়েছেন, তার সবগুলো দিয়েছি, আপনি এক নজর দেখে রাখবেন। তবে পরীক্ষার জন্য মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা, আব্দুস সালাম পাকিস্তানি পদার্থবিজ্ঞানী 1979 সালে পদার্থে নোবেল পুরস্কার পেয়েছেন। অমর্ত্য সেন, এটা মনে রাখবেন, অমর্ত্য সেন একজন বাঙালি অর্থনীতিবিদ যিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন। এখন অনেকেই এটা ভুল করেন, যদিও আমাদের নিজেদের দেশের, কিন্তু অনেকেই হুট করে মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতিতে নোবেল পেয়েছেন যেহেতু তিনি একজন অর্থনীতিবিদ, কিন্তু না, তিনি মূলত শান্তিতে নোবেল পেয়েছেন। এবার আমাদের প্রথম বাংলাদেশি এবং একমাত্র, এ পর্যন্ত একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি শান্তিতে বা নোবেল পেয়েছেন, যে ক্যাটাগরিতেই হোক। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অর্থনীতিতে না পেয়ে শান্তিতে কেন পেলেন সেটা একটু পরে আলোচনা করব। এছাড়া মনে রাখবেন মালালা ইউসুফজাই, এটা মনে রাখবেন, পাকিস্তানি একটা মেয়ে যে শান্তিতে 2014 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। এবং সর্বশেষ, এই পর্যন্ত সর্বশেষ অভিজিৎ ব্যানার্জি। এই কয়েকটা ভালো করে মনে রাখবেন। একসময় মালালা ইউসুফজাই অনেক বেশি আসতো, এখন একটু কম আসে যেহেতু অনেক দিন হয়ে গেছে। এরপর আমরা বাঙালি দেখব, নোবেল বিজয়ী বাঙালি কয়জন বাঙালি। এতক্ষণ তো যে 12 জনের নাম আমরা দেখলাম তারা কেউ পাকিস্তানি, কেউ ভারতীয়, কেউ বাংলাদেশি, কিন্তু বাংলা ভাষায় কথা বলে, বাঙালি মাতৃভাষা এমন মানুষ নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আবারও প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য, গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন, এই তথ্যটা ভুল। আপনারা বিভিন্ন জায়গায় দেখে থাকবেন যে পরীক্ষা, ইভেন বিসিএস এর প্রশ্ন এরকম প্রশ্ন আসতে দেখা গেছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। আনসার হচ্ছে গীতাঞ্জলি। হ্যাঁ, যদি অপশনে গীতাঞ্জলি ছাড়া মূল ইংরেজি বইটা না থাকে তাহলে গীতাঞ্জলি আনসার হবে। তবে তিনি মূলত গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পাননি, তিনি গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ, ইংরেজিতে যে ট্রান্সলেটেড যে বইটি, সেটির জন্য নোবেল পেয়েছেন। বাংলা কোনো বইয়ের জন্য নোবেল পুরস্কার নাই। ঠিক আছে, রবীন্দ্রনাথ তার অন্যান্য আরো যে উপন্যাসগুলো আছে সেগুলো যদি ইংরেজিতে ট্রান্সলেট করতেন হয়তো তিনি আরো নোবেল পেতেন। এছাড়া আরো বাঙালি সাহিত্য, আমাদের বাংলা সাহিত্য কিন্তু সমৃদ্ধ ভান্ডার। শরতের কোনো সাহিত্য, বঙ্কিমচন্দ্রের কোনো সাহিত্য, মীর মোশাররফ হোসেনের কোনো সাহিত্য, এরকম আরো অসংখ্য সাহিত্যিক আছেন যাদের সাহিত্য যদি ইংরেজিতে ট্রান্সলেট করা হতো তাহলে হয়তো তারাও নোবেল পেতেন, কিন্তু সেগুলো করা হয়নি বা করার মানে সেরকম লোক হয়তো ছিল না বা নাই, এজন্য পাইনি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনেও নোবেল পেতেন না যদি তিনি ওইটার ইংরেজিতে অনুবাদ না করতেন। এখন প্রশ্ন, আপনার জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে অলরেডি একজন সেটির নাম লিখেছেন, শিমু খানম, তিনি নাম লিখেছেন ওই বইটির। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি এই মুহূর্তে যারা ক্লাস দেখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে কোন গ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন, ওইটার ইংরেজি নামটা কি? বাংলা নাম হচ্ছে গীতাঞ্জলি, যেটি তিনি 1910 সালে রচনা করেন, এরপরে তিনি ট্রান্সলেটেড করে ইংরেজিতে। এখন এখানেও একটি ভুল তথ্য আছে, অনেকেই অনেক জায়গায় দেখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করেন কে, অনেক জায়গায় উত্তর দেওয়া থাকে ডব্লিউ.বি. ইয়েটস, কিন্তু এটাও ভুল। ডব্লিউ.বি. ইয়েটস এইটার ইংরেজিতে অনুবাদ করেননি, মূলত রবি ঠাকুর নিজেই এটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, আর ডব্লিউ.বি. ইয়েটস যেটি করেছেন ওইটার ভূমিকা লিখেছিলেন ইংরেজি ট্রান্সলেটেড যে বইটি, যেটি আমি বলতে যাচ্ছি না কারণ আমি শুনতে চাই আপনারা কি বলছেন। দ্য সং অফ রিংস অনেকেই বলছেন খুবই সুন্দর, আপনারা জানেন দেখে ভালো লাগলো। তাহলে যারা লেখেন নাই তারাও লিখে ফেলেন। আচ্ছা,
অমর্ত্য সেন তিনি অর্থনীতিবিদ, অর্থনীতিতে নোবেল পেয়েছেন, কোনো সমস্যা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন অর্থনীতিবিদ হয়েও শান্তিতে কেন নোবেল পুরস্কার পেলেন 2006 সালে, সেটি একটু বলতে চেয়েছিলাম, বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, এর মূল কাজ হচ্ছে ক্ষুদ্র ঋণ দেওয়া, মাইক্রো কি বলে ওইটাকে, লোন। তো ক্ষুদ্র ঋণ দিয়ে তিনি শান্তি কেমনে প্রতিষ্ঠা করলেন? দেখেন, একটা সময় ছিল যখন দরিদ্র মানুষের টাকা ধার করার প্রয়োজন হতো, কিন্তু তারা টাকা ধার পেতেন না। যদি কোনো জোরদার জমিদারের কাছে বা ব্যাংকের কাছে তারা টাকা ধার চাইতে যাইতো, তাহলে ব্যাংকের এখনো কিন্তু হচ্ছে যে জামানত লাগে, গ্যারান্টার লাগে, তাই না? ব্যাংকে আপনি যদি লোন করতে চান, আপনার জামানতদার লাগবে, যে আপনি যদি টাকাটা না দিতে পারেন তাহলে সে যেন টাকাটা দিতে পারে, এরকম। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে চিন্তা করলেন যে ছোট ছোট ঋণ দেয়া, 5,000, 10,000, 20,000 টাকার ঋণ দেয়া, যার মাধ্যমে একজন মানুষ ছোট একটা মুদির দোকান, একটা চায়ের স্টল, একটা গরু, কিছু ছাগল, হাঁস মুরগি কিনে স্বাবলম্বী হতে পারে, সংসারের ডে বাই ডে উন্নয়ন ঘটাতে পারে। তিনি এই চমৎকার যে আইডিয়াটা নিয়ে আসলেন, এর মাধ্যমে যারা নোবেল দিয়েছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে আমাদের দেশে, তো যারা নোবেল দিয়েছে তাদের দৃষ্টিতে তিনি এই যে মানুষগুলো অসহায়, খেতে পারতো না, লোন পেত না, কোথাও কোনো সাহায্য সহযোগিতা পেত না, এই মানুষগুলোর জন্য গরিবের ব্যাংক নিয়ে আসলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন হলো, তারা শান্তি লাভ করলো, জীবনে শান্তি লাভের একটা প্রক্রিয়ার অংশ হলো। এর জন্য আসলে তিনি অর্থনীতিতে না পেয়ে শান্তিতে নোবেল পেয়েছেন। আচ্ছা, এরপরে অভিজিৎ ব্যানার্জি, তিনি বাঙালি ছিলেন। এবার দেখি নোবেল বিজয়ী মুসলিম এ পর্যন্ত ইসলাম ধর্মের অনুসারী কয়জন নোবেল পেয়েছেন? আনসারটা হচ্ছে 16 জন। এটা 2026 পর্যন্ত। এইটাকে আপনি যদি 2 বছর পরে পড়েন তাহলে এটা তো 16 থাকবে না, বাড়তেই পারে, তাই না? দেখেন, এ পর্যন্ত মুসলিমরা অর্থনীতিতে নোবেল আসলে পায়নি, অর্থনীতিতে নোবেল পায়নি। এইটা দেখে আপনার মনে হতে পারে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস তো নোবেল পাইছে, কিন্তু তিনি তো শান্তিতে পেয়েছেন। প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেছিলেন আনোয়ার সাদাত, তিনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন। নাগিব মাহফুজ, তিনি একজন মিশরের আরবি ভাষার কবি, তিনি সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রথম মুসলিম নারী হিসেবে শিরিন এবাদি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, শিরিন এবাদি প্রচুর আসে পরীক্ষায়, জাস্ট এই 3-4টা লাইন ভালো করে পড়ে রাখবেন। নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী, ইতিহাসে 1901 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ নোবেলের জন্য মনোনীত হয়েছেন, তার মধ্যে আমরা 2 জন ব্যক্তি পাই যারা নোবেল পুরস্কার স্বেচ্ছায় প্রত্যাখ্যান করেছেন, যে না, আমি নিব না, আমি এটা নিতে পারি না, এই বলে প্রত্যাখ্যান করেছেন। এই 2 জন মানুষের একজন হচ্ছেন ফ্রান্সের দার্শনিক সাহিত্যিক জ পল শাস্ত্রে, তিনি 1964 সালে নোবেল পেয়ে, সাহিত্যে নোবেল পেয়ে তা প্রত্যাখ্যান করেছিলেন। আর ভিয়েতনামের বিপ্লবী নেতা লি ডাক থো, তিনি 1973 সালে শান্তিতে নোবেল পেয়ে প্রত্যাখ্যান করেছিলেন। এছাড়া আরো 2 জন মানুষের নাম আসে। একজন হচ্ছে বার্ট্রান্ড রাসেল, তিনি 1955 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু প্রথমে তিনি এটা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত এটি তিনি নিয়েছিলেন। আরেকজন মানুষ বরিস পেস্তারনাক, তিনি একজন রাশিয়ান, তিনি নোবেল পেয়েছিলেন সাহিত্যে, কিন্তু পলিটিক্যাল প্রবলেমের কারণে, রাজনৈতিক চাপের কারণে নোবেল তিনি নিতে পারেননি। ব্যাপারটা এমন নয় যে তিনি ইচ্ছায় নেননি, এরকম না, নিতে পারেননি। সো এই 4 জন মানুষ, তার মধ্যে 2 জন নোবেল পুরস্কার সরাসরি প্রত্যাখ্যান করেছেন, এই 2 জন। এখন প্রশ্ন হচ্ছে কেন তারা প্রত্যাখ্যান করলেন, এই ঘটনাটিও ছোট করে বলি। জে পল শাস্ত্রে, তিনি 1964 সালে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করার কারণ হচ্ছে তিনি ভাবতেন যে নোবেল পুরস্কার একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, এই নোবেল পুরস্কারের মাধ্যমে একজন সাহিত্যিকের, একজন লেখকের কলম স্থবির হয়ে যায়, কারো আনুগত্য স্বীকার করে নেয়। এই নোবেলের ফলে এই পাশ্চাত্যের পূর্ব এশিয়ার আন্দোলন, বিপ্লব এবং মানুষের, লেখকের লেখনী শক্তিকে স্তব্ধ করে দেওয়া হয়, মানুষ বাকরুদ্ধ হয়ে যায়, মানে বিপ্লবের ভাষা
মানে সে ত্যাগ করতে বাধ্য হয় এবং লেখক তার লেখনীর ভাষাও পরিবর্তন করতে বাধ্য হয়। এই জন্য তিনি চাননি কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। আমি আশা করি বোঝাতে পেরেছি। লি ডাক থো তিনি ভিয়েতনামের একজন বিপ্লবী নেতা। আমরা জানি হয়তো অনেকেই যে ভিয়েতনাম ওয়ার হয়েছিল, ভিয়েতনামে যুদ্ধ হয়েছিল 1955 থেকে 1976 সাল পর্যন্ত। দুই ভিয়েতনাম আলাদা হয়ে গিয়েছিল, ভিয়েতনামে যুদ্ধ হচ্ছিল এবং আমেরিকা এখানে যুদ্ধ করছিল। এবার 1973 সালে এই লি ডাক থো এবং আমেরিকার ওই সময়ের পররাষ্ট্র উপদেষ্টা তিনি হচ্ছেন হেনরি কিসিঞ্জার। হেনরি কিসিঞ্জার এবং লি ডাক থো এর মধ্যে একটি শান্তি চুক্তি হয়, যাকে প্যারিস চুক্তি বলে। 1973 সালের ঘটনা। 1973 সালে লি ডাক থো এবং কি নাম বললাম, হেনরি কিসিঞ্জার, এদের মধ্যে একটি চুক্তি হয়, প্যারিসে চুক্তি হয় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে। কিন্তু হেনরি কিসিঞ্জার বা আমেরিকা এই চুক্তি করার পরেও চুক্তি ভঙ্গ করে যারা বিদ্রোহী ছিল তাদের হত্যা করতে, দমন করতে সরকারকে সর্বত সহায়তা করেছিল, যার ফলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হয়নি। এবার তারা যে দুজন শান্তি চুক্তি করেছে, এই জন্য 1973 সালে নোবেল কমিটি একসঙ্গে হেনরি কিসিঞ্জার এবং লি ডাক থো তাদেরকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু লি ডাক থো দেখলেন যে যে চুক্তিটি হয়েছে এটা প্রহসনের চুক্তি, এর মাধ্যমে কোনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি। যেহেতু শান্তি প্রতিষ্ঠিত হয়নি, সো দ্যাট আমি এই পুরস্কার গ্রহণ করতে পারি না। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, এজন্য তিনি গ্রহণ করেন নাই। এই হচ্ছে তাদের প্রত্যাখ্যান করার কারণ। মরণোত্তর নোবেল পুরস্কার মানে, মরণোত্তর মানে কি মৃত্যুর পর। মৃত্যুর পর। আপনারা অনেকে মরণোত্তর হয়তো বুঝবেন না, তাই লিখলাম। মরণোত্তর বা মরে যাওয়ার পরে এ পর্যন্ত পৃথিবীতে 3 জন মানুষ নোবেল পুরস্কার পেয়েছেন। তার মধ্যে পরীক্ষায় আসবে এইটা, দাগ হেমারশোল্ড। 1961 সালে তিনি মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন শান্তিতে। তিনি কে ছিলেন এর আগেও বলেছি, জাতিসংঘের মহাসচিব ছিলেন, তিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। 3 জন ব্যক্তি মরণোত্তর এ পর্যন্ত শান্তিতে কি বলে নোবেল পুরস্কার পেয়েছেন। তার মধ্যে পরীক্ষায় আসবে শুধু দাগ হেমারশোল্ড, বাকি দুইটা না পড়লে চলবে, জানার জন্য রেখেছি। এরপরে আমরা দেখব নোবেল পুরস্কার শেষ। নোবেল পুরস্কার থেকে বেসিকের এই জায়গাটা পড়বেন, আর আপডেটেড যে বছর পরীক্ষা দিতে যাচ্ছেন ওই বছরের নোবেলটা পড়বেন। ম্যাগসেসে হচ্ছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট। তার সম্মানার্থে 1957 সাল থেকে ফিলিপাইন থেকে একটি পুরস্কার দেওয়া হয়, যার নাম হচ্ছে ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এটিকে এশিয়ার নোবেল বলা হয়। এশিয়া মহাদেশের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হচ্ছে ম্যাগসেসে অ্যাওয়ার্ড। ঠিক আছে, এই পুরস্কারটা এ পর্যন্ত বাংলাদেশে 12 জন মানুষ পেয়েছেন, আর 6টি, এই 6টি ক্ষেত্রে ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার যেমন 6টি ক্ষেত্রে দেওয়া হয়, ম্যাগসেসে পুরস্কার এই 6টি ক্ষেত্রে দেওয়া হয়। তবে এটি অধিক পরিচিত সাংবাদিকতা, সাহিত্য এই ক্ষেত্রে। তবে এ বাদেও বাকি এই সেক্টরগুলোতেও ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়। এখান থেকে জাস্ট এতটুকু পড়লেই চলবে। পরের পুরস্কারে যাব আমরা, অস্কার। অস্কার হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির, চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার, সেটা আমরা হয়তো অনেকেই জানি। আচ্ছা স্যার, কেন তারা প্রত্যাখ্যান করলেন? উৎস দেবনাথ, আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা, অস্কার পুরস্কার দেখেন, অস্কার পুরস্কার এটা চলচ্চিত্র জগতের নোবেল নামে খ্যাত। এই পুরস্কারের আরেকটা নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড, দ্য একাডেমি অ্যাওয়ার্ড। এই পুরস্কারটি 24টি ক্যাটাগরিতে প্রদান করা হয় 1929 সাল থেকে। আর এই পুরস্কারটি দেওয়া হয় আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে, ঠিক আছে, যেখানে হলিউড অবস্থিত। প্রথম বাঙালি হিসেবে অস্কার পুরস্কার পেয়েছিলেন সত্যজিৎ রায় 1992 সালে। এখন আপনার জন্য প্রশ্ন, সত্যজিৎ রায় প্রথম বাঙালি যিনি অস্কার পুরস্কার লাভ করেছেন, তিনি কোন সিনেমার জন্য, সত্যজিৎ রায় তার কোন সিনেমার জন্য অস্কার পুরস্কার লাভ করেছেন, এটি প্রশ্ন। বাকিগুলো না পড়লেও চলবে, ঠিক আছে, তবে উপরের গুলো পড়তে হবে। প্রশ্ন আশা করি বুঝতে পেরেছেন, সবাই অ্যান্সার দেন যে সত্যজিৎ রায় তার কোন সিনেমার জন্য অস্কার পুরস্কার লাভ করেছেন। পরেরটা হচ্ছে বুকার পুরস্কার বা ম্যান বুকার পুরস্কার, দুটি নামে একে ডাকা হয়। এটি ইংল্যান্ড থেকে বা ইউকে থেকে দেয়া সর্বোচ্চ পুরস্কার। 1969 সাল থেকে পুরস্কারটি দেওয়া হয়
এবং ম্যান যুক্তরাজ্যের বুকার ম্যাক কোলেন এই কোম্পানি এই পুরস্কারটি প্রবর্তন করে, আর্থিক মূল্য 50,000 পাউন্ড। আর একটা শর্ত আছে, বুকার পুরস্কার পেতে হলে সেই ব্যক্তিকে অবশ্যই কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে এবং তার লেখাটা, এটি মূলত সাহিত্যের পুরস্কার, তার সাহিত্যটি অবশ্যই ইংরেজি ভাষাতে হতে হবে। বাংলা, আরবি, ফার্সি, উর্দু যাই হোক না কেন, অন্য ভাষায় হলে এই বুকার পুরস্কার পাবে না। দুটি শর্ত, এক ইংরেজি ভাষার হতে হবে, দুই তাকে কমনওয়েলথভুক্ত দেশ হতে হবে। কমনওয়েলথ কি জিনিস সেটা আমি গত ক্লাসে আপনাদের পড়িয়েছি। পরেরটা হচ্ছে পুলিৎজার পুরস্কার। পুলিৎজার পুরস্কার এটা আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে এই পুরস্কারটি দেওয়া হয়। জোসেফ পুলিৎজার নামক একজন সাংবাদিকের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। সাহিত্য, সাংবাদিকতা সহ মোট সাহিত্যে 6টি পুরস্কার দেওয়া হয়, সঙ্গীতে 1টি এবং সাংবাদিকতা। মূলত পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ক্ষেত্রে একটি স্বীকৃতি বা পুরস্কার বলেই স্বীকৃত। এছাড়া সাহিত্য এবং সঙ্গীতেও দেওয়া হয়। আচ্ছা, এই পুরস্কার 1917 সাল থেকে প্রচলন করা হয়, এটা না পড়লেও চলবে। মূলত কোত্থেকে দেওয়া হয় এবং কেন দেওয়া হয় পুলিৎজার পুরস্কার, এই দুটি প্রশ্ন খুব বেশি আসে। পরেরটা হচ্ছে শাখারভ পুরস্কার। শাখারভ পুরস্কার ইউরোপিয়ান পার্লামেন্ট কর্তৃক প্রবর্তিত একটি পুরস্কার। ইউরোপিয়ান পার্লামেন্ট কি জিনিস এটা আমি ইউরোপিয়ান ইউনিয়ন পড়াতে গিয়ে গত ক্লাসেই আপনাদের বলেছি। তো ওই ইউরোপিয়ান পার্লামেন্ট বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ভূমিকা যারা পালন করে, মানবাধিকার রক্ষা যারা কাজ করে, মুক্ত চিন্তার বিকাশে যারা কাজ করে, তাদেরকে এই পুরস্কারটা প্রদান করে। নাম কি? শাখারভ। শাখারভ আসলে একজন মানুষের নাম, বিখ্যাত পরমাণু বিজ্ঞানী আন্দ্রে শাখারভ, তার নাম অনুসারে এই পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে। আর পুরস্কারের অফিসিয়াল নাম হচ্ছে দ্য শাখারভ প্রাইজ ফর ফ্রিডম অফ থট। ঠিক আছে, চিন্তার স্বাধীনতার জন্য পুরস্কার। পরেরটা হচ্ছে সার্ক সাহিত্য পুরস্কার। এটি 2001 সাল থেকে চালু হয়েছে। ফাউন্ডেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার এই ফান্ড থেকে পুরস্কারটি প্রদান করা হয়। বাংলাদেশে বিখ্যাত কবি শামসুর রহমান তিনি কিন্তু এই সার্ক সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। নেক্সট এবং শেষ পুরস্কার আগা খান পুরস্কার। আগা খান কোনো ব্যক্তির নাম নয়, এটি মূলত শিয়া ইসমাইলি সম্প্রদায়ভুক্ত ইমামের নাম। আগা একটি তুর্কি শব্দ। আপনারা যারা তুর্কি সিরিয়াল কি বলে যে সুলতান সুলেমান, আর্তুগ্রুল, ওসমান, মেহমেদ এগুলো দেখেছেন, ওইখানে এই শব্দটা প্রায় তাদেরকে ইউজ করতে দেখেছেন, সম্বোধন করতে আগা বলে তারা সম্বোধন করে। এই আগা মানে হচ্ছে নেতা, আগা মানে বস। তো আগা খান হচ্ছে তাদের ইমাম বা নেতার একটি মানে পদবি। তো আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের অধীনে এই পুরস্কারটি দেওয়া হয় এবং এই পুরস্কারটি দেওয়া হয় মূলত আর্কিটেকচারের জন্য। যারা আর্কিটেক্ট বিভিন্ন বিল্ডিং ডিজাইন করেন, সিভিল ইঞ্জিনিয়ার যারা, তারা মূলত এই পুরস্কারটি তাদের কাজের জন্য পেয়ে থাকেন। এই হচ্ছে আগা খান পুরস্কার। তো পুরস্কারের চ্যাপ্টার শেষ। এই কয়টা পুরস্কার থেকে পড়লে, আমি যে কয়টি পড়ালাম এর বাইরে বড় পুরস্কার তেমন আর নেই। এর বাইরেও অনেক পুরস্কার আছে, বিভিন্ন সংগঠনের বিভিন্ন পুরস্কার আছে, তবে মেইনলি এখান থেকেই প্রশ্নগুলো এসে থাকে। আর বাংলাদেশের ওই 3টা পুরস্কার ভালো করে পড়বেন, তাহলে আমার মনে হয় এই চ্যাপ্টার উতরে যাওয়া সম্ভব। এরপরে আপনার জন্য আছে দেশভিত্তিক মুদ্রা ও রাজধানী। এখানে আসলে বোঝানোর কিছু নাই, আমি আপনার জন্য দাগিয়ে দিয়েছি। আপনারা এলোমেলো বিচ্ছিন্নভাবে হয়তো বিভিন্ন জায়গা থেকে পড়বেন। আমি আপনার জন্য পৃথিবীর যে 195টি দেশ আছে, এই সকল দেশের রাজধানী এবং মুদ্রা এই শীটে, এই কয়েকটা স্লাইডে, পরপর কয়েকটা স্লাইডে দিয়ে দিয়েছি। এবার দিয়ে আপনাকে আমি বলিনি যে 195টা দেশের রাজধানী এবং মুদ্রা আপনি মুখস্থ করে ফেলেন, এটা বলিনি, আমি এত নিষ্ঠুর নই। তো আমি যেটা করেছি, আপনার জন্য স্টার এবং লাল কালি করে দিয়েছি, লাল দাগ দিয়ে দিয়েছি, যেগুলো এটার সংখ্যাও নেহাত একেবারেই কম নয়। ইদানিং রাজধানী থেকে প্রশ্ন খুব কম আসে বিভিন্ন পরীক্ষায়, মুদ্রা থেকে তুলনামূলক বেশি আসে, তবে ব্যাপারটা এমন না যে একেবারেই আসে না। আমি যে রাজধানী এবং দেখেন এটা হচ্ছে অঞ্চল, দক্ষিণ এশিয়ার দেশ ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশগুলো আপনার যেমন একবার কভার হয়ে যাবে, দেখে নেবেন কোন অঞ্চলে কোন দেশটি, কোন মহাদেশে কোন দেশ।
এটি দেখেন এশিয়া মহাদেশের এই দেশগুলো দিয়ে রেখেছি। এশিয়া মহাদেশের মধ্যে দক্ষিণ এশিয়ায় কারা, দক্ষিণ পূর্ব এশিয়ায় কারা, দূর প্রাচ্যে কারা, এগুলো আমি একবার পৃথিবী পরিচয়ে আপনাকে পড়িয়েছি। এবার আপনার এখানে কিন্তু একটা রিভিশন হয়ে যাবে। সো অবশ্যই খুব মনোযোগ দিয়ে এই লালগুলো পড়ে ফেলবেন। আশা করি বুঝাতে পেরেছি এর গুরুত্বটা। আমি এখানে তাহলে আর মুখে উচ্চারণ করে বলে দেওয়ার কিছু নাই, আপনি স্লাইডটা নিয়ে পড়ে নেবেন। প্রত্যেকটা মহাদেশ দেখেন আলাদা করা আছে। ইউরোপ মহাদেশ থেকে এই কয়েকটা পড়বেন, এটা ইউরোপ মহাদেশ। তারপরে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, এটা দক্ষিণ আমেরিকা মহাদেশ। তারপরে হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই কয়েকটা মহাদেশের এই যেগুলো লাল করা আছে সেগুলো পড়লেই চলবে। আজকের ক্লাসের আরেক টপিক ছিল আইনসভা, বিভিন্ন দেশের পার্লামেন্ট। দেখেন বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, পৃথিবীর সব দেশের আইনসভার নামই তো জাতীয় সংসদ নয় বা পার্লামেন্ট নয়, তাই না? পৃথিবীর বিভিন্ন দেশে এই পার্লামেন্ট বা সংসদ বিভিন্ন নামে পরিচিত। কারো এক কক্ষ বিশিষ্ট শাসন আছে, কারো দুই কক্ষ বিশিষ্ট আইন পরিষদ আছে। তো এবার আপনাকে জিজ্ঞেস করবে আমেরিকার পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষের নাম কি, নিম্ন কক্ষের নাম কি, এভাবে জিজ্ঞেস করবে। এভাবে যে দেশের পার্লামেন্টগুলো পরীক্ষায় ঘুরে ফিরে বারবার আসে আমি এখানে আপনাকে দিয়ে দিয়েছি। এরপরেও গুরুত্বপূর্ণগুলো লাল দাগ করে দিয়েছি। আপনার কাজ হচ্ছে এগুলো ঝাড়া একটানা মুখস্থ করে ফেলা। কারণ যুক্তরাজ্যের পার্লামেন্ট দুই কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষের নাম হাউস অফ লর্ডস আর নিম্ন কক্ষের নাম হাউস অফ কমন্স, এগুলো বোঝানোর কিছু নেই। যদিও এই প্রত্যেকটা দেশের আলাদা আলাদা আলোচনা আপনাকে এগুলো আলোচনা করেছি, বলেছিলাম যে হাউস অফ লর্ডস, লর্ডস মানে প্রভু, প্রভুরা উপরে থাকে, আর কমন্স মানে আম আদমি, তারা নিচে থাকে, এভাবে বলেছিলাম কিন্তু আমি ওই ক্লাসগুলো। এখন কিন্তু জাস্ট এখানে আপনার রিভিশন হয়ে যাওয়ার কথা। সো এগুলো ভালো করে পড়ে রাখবেন। আজকে এরই মাধ্যমে আমি ক্লাস শেষ করে দেব। দেখেন খুবই ইম্পর্টেন্ট, নেসেট, সিম, ফোকেটিং, স্টর্টিং, এগুলো প্রচুর আসে, ডায়েট, থুরাল, রিক্সট্যাক, যেগুলো প্রচুর আসে। আমি আশা করি আমি আপনাকে লাল কালি দ্বারা চিহ্নিত করে দিয়েছি যেগুলো মুদ্রা, রাজধানী এবং পার্লামেন্ট, এর বাইরে আপনার আসবে না। আমি বিশ্বাস করি এখান থেকে প্রশ্ন আসলে এর মধ্যেই আসবে। সো খুব ভালো করে পড়ে ফেলুন, মুখস্থ করে ফেলুন। একবারে একদিনে এগুলো পড়লে মনে থাকবে না, এগুলো বারবার পড়ার জিনিস, বারবার প্র্যাকটিস করার জিনিস। 2-4 দিন পর পর রিভিশন দিবেন, পড়বেন এবং ম্যাপ দেখে মনে রাখবেন রাজধানীগুলো, তাহলে বেশি মনে থাকবে। সো এরই মাধ্যমে আজকের ক্লাসটি আমি শেষ করব। খুব ছোট একটা ক্লাস ছিল কিন্তু গুরুত্বপূর্ণ। এই ক্লাসে যে তথ্যগুলো পড়ালাম সবগুলো গুরুত্ব দিয়ে পড়বেন এবং প্রিভিয়াস যে 2টি ক্লাস ছিল জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থা সংগঠন, ওগুলো আবার রিভিশন দিবেন, তাছাড়া ওগুলো মনে রাখতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই আমি বিদায় নিব। সবাই ভালো থাকুন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।